অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাইকে অ্যাক্টিং করতে হচ্ছে। সারাক্ষণ যখন ব্লগস বানায় তখন কোনো অ্যাক্টিং করতে হয় না। আমার তো মনে হয় যারা ব্লগ করছে তারাও খুব সুন্দর গল্পই বলে। ক্রিয়েটর হিসেবে কাকে এগিয়ে রাখে? সায়করা অনন্যা। ভারতবর্ষে ড্রামা ছাড়া কিছু বিক্রি হয় না। এর ঠিক আগে আগে কোনো মানুষ চাকরি চায়? আমার বাবা একটু কথা বলছিল এটা করিস না। আইটি ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কি বেশি এক্সপ্লয়েট করে? ভয় করে। অসুস্থ ভীষণ হয়, কিন্তু ওই যে আমি আশেপাশে এত ভালো ভালো মানুষ আছে, আমার মনে হয় কিছু অপশনস খুলে রাখাটা খুব প্রয়োজন। কি করে বুঝবো রাইট পারসন? ম্যানিফেস্টেশন ওয়ার্কস। ইয়েস আই এম প্রাউড অ্যাজ এ হিরো। তোমাকে নিয়ে রটানো কোন গুজবটা সত্যি? চুলা ওটা থেকে ব্র্যান্ড নিয়ে আসে। বাংলা ইনফ্লুয়েন্সারদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ওভাররেটেড? নমস্কার, আমার নাম সায়ন্তন। আপনারা দেখছেন হারমোনিক্সের নতুন আজকের একটা শো আমরা নিয়ে এসেছি। আমার সঙ্গে আছে সুকান্ত এবং রিখিয়া। কেমন লাগছে একটু নিজেদের বলো, কি চলছে তোমাদের? তোমার তো এই সিরিয়ালটা সবে বোধহয় শেষ হলো, এখনো কি টেলিকাস্ট হচ্ছে না? না। হয়ে গেছে, আচ্ছা। তো কিরকম লাগলো? এটা তো কি তোমার প্রথম সিরিয়াল? প্রথম সিরিয়াল অ্যাজ এ লিড, আচ্ছা। আগে দুটো কাজ করেছি, নাইস। বাট ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স, লার্নিং এক্সপিরিয়েন্স। খুব হেক্টিক, বাট আই এনজয়েড। একটা কথা বলো, এই যে এতদিন ধরে তুমি কন্টেন্ট বানাচ্ছো, সেখান থেকে টিভিতে আসা, এই যে জার্নিটা, এবং এটার মধ্যে একটা তো মানে দর্শকের একটা অ্যাকসেপ্টেন্সের একটা ফারাক থাকে। তোমার ইনস্টাগ্রামে যারা তোমাকে দেখে তারাই কি তোমাকে সিরিয়ালে দেখছে, এবং তাদের মধ্যে কি একটা ফারাক তুমি দেখতে পাও? আমি কেন তোমার প্রশ্নটা করছি বলে, যে একটা বিখ্যাত পডকাস্ট আছে, সেখানে অভিষেক ব্যানার্জি, খুব সম্ভবত কাস্টিং বে ওনার কোম্পানির নাম, যিনি হাতপা দিয়ে হচ্ছে, তো উনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে ইনফ্লুয়েন্সাররা কোনোদিন অভিনেতা হতে পারে না, অভিনেতা অভিনেত্রী হতে পারে না। এটা খুব ক্লিয়ার ওনার কাছে। কিন্তু দেখো, তুমিও তোমার এই জার্নিটা রয়েছে, তো এই জার্নিটার মধ্যে তুমি কি সত্যি তুমি অ্যাকসেপ্ট করো? তোমার কি রকম? আমার কিন্তু আগে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে শুরু নয়। ওকে, আচ্ছা। আগে প্রথমে ডান্স দিয়ে শুরু, তারপর আমি দুটো সিরিয়াল করি, তারপর আমি ভিডিওস কিছু বানাবো। কন্টেন্ট ক্রিয়েশন মানে ফুল ফ্লেজড একদম তো নয় ব্যাপারটা, ব্র্যান্ডসদের সঙ্গে কাজ করা, ওকে। তারপর আবার আরেকটা। তো সেই জায়গাটা আই ডোন্ট রিয়েলি থিঙ্ক যে ওই কথাটা ঠিক, কারণ প্রচুর একদমই না। আমার মানে ইনফ্লুয়েন্সাররা যদি কোনো অ্যাক্ট করছে, কোনো ব্র্যান্ড সেল করছে, তাদের অ্যাক্টিং করতেই হচ্ছে। কারেক্ট, কারেক্ট। At the end of the day, they are also actors. হ্যাঁ আই ডোন্ট নো। তাছাড়া অ্যাক্টিং না করলে তুমি সিনটা মানে ব্যাপারটা বোঝাবে কি করে? মুখে ডায়লগ বলে তো সব অ্যাড হয়ে যায় না। তোকে তো আজকাল তুই যে রিলগুলো বানাস আজকাল, সেগুলো সত্যি মানে তোকে মারাত্মক অভিনয় করতে হয় না, এবং সত্যি, এবং মানে সেই রিলগুলো কিন্তু শুধুমাত্র, আমি কাউকে অপমান না করেই বলছি, মানে যে যা কন্টেন্ট সে তার মতো বানায়, কিন্তু তোর কন্টেন্টটা দেখে বোঝা যায় যে তুই কন্টেন্টটাতে অভিনয়টা করতে চাইছিস, এবং এমন নয় যে তোকে খুব জোর করে করতে হচ্ছে। এটাকে যে তুই কতটা সিরিয়াসলি নিস, এটা কিন্তু তোর তোর পারফরমেন্সটা দেখে বোঝা যায়। আর লেখা শুটিং ওগুলো তো আমি পরে আসছি, তোর অভিনয়ের জায়গাটা কিন্তু ওটা সত্যি বোঝা যায়। আমি চেষ্টা করছি মানে রাদার দেন আমি সারাক্ষণ যখন ব্লগস বানাই তখন কোনো অ্যাক্টিং করতে হয় না। আমি চাইছি যে অন্য কিছু করার, মানে একটা লাইন ধরে হাঁটার থেকে একটা অন্য লাইনে বেরিয়ে যদি অন্য কিছু করা যায়, মানে রিকগনিশনসও বেশি আসে মানুষের কাছে। আর আমার মনে হয় এগুলো মানুষ খুব পছন্দ করছে। তো ইন দ্যাট কেস আমার মনে হয় যে সেই জায়গাটাতে অনেকটা অ্যাক্টিং করতে হয়, একটা স্কিট বা একটা কমেডি স্কিট, এগুলো অনেক অ্যাক্টিং করতে হয়। ঠিক। তো ডেফিনেটলি যারা ইনফ্লুয়েন্সার, আমি তো এর থেকে অনেক ভালো ভালো স্কিট দেখেছি, যারা বড় বড় যারা ছোট ছোট যারা তারা তো অ্যাক্টিং করেই ব্যাপারটা ফুটিয়ে তুলছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাইকে অ্যাক্টিং করতে হচ্ছে। কিন্তু একটা তোরা কথা বল আমাকে, যে দেখ ইন্ডাস্ট্রিতে এখন দুটো জিনিস খুব, কাস্টিং করার সময় দুটো জিনিস খুব চলে। এক হচ্ছে যে কত ফলোয়ার রয়েছে, আর এক হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, ওর ফলোয়ার থাকতে পারে কিন্তু ও তো অভিনয়টা পারে না। এই ও তো অভিনয়টা পারে না নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, কিন্তু তোদের কি মনে হয় যে আবার এই যে এত ফলোয়ার না থাকলে ওকে নিও না, এটা তো কিছু লোক বলে, আর বলে না ফলোয়ার আছে যখন নিয়ে নে ভাই, আমারটা কাজটা তো চলে যাবে। তো এটা নিয়ে তোদের কি মনে হয়? কন্টিনিউ করি দেখ, আমাকে তো কাস্ট করেনি তাই বলতে পারছি না। কেন তোকে কাজ করার কি বলছিস? সরি না, আমি দেখছি ধর তোকে কাজ করা হয়েছে, তো তার পেছনে এবারে সেই হিসেবে যদি আমি ধরি তাহলে ফলোয়ার্স থাকলে একটা এনগেজমেন্ট অটোমেটিক্যালি আসে, একটা একটা প্রমোশন এমনি হয়, যেটা যারা নোন ফেস আননোন ফেস হয় তাদেরকে দিয়ে একটা প্রমোশন করাতে হয়। এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত অনেক সময় হয় কি ফলোয়ার্স, আমি যেটা শুনেছি সিরিয়ালসের বিষয়ে, ধরো ফলোয়ার্স আছে নিয়ে নিই, অ্যাক্টিং আমরা করিয়ে দেবো,
ধরো এই একটা জিনিস হচ্ছে, মানে এখন আরো বড় বড় অভিনেতা যারা খুব ভালো পারদর্শী অ্যাক্টিং এ, তাদেরকে ওভার মানে তাদেরকে না চুজ করে ইনফ্লুয়েন্সারদেরকে মডেলদেরকে চুজ করা হচ্ছে, কারণ প্রথমত তারা নিউ কমার্স, তাদের মানে পার ডে পেমেন্টটা অনেক কম, তাদেরকে অনেক কম টাকা দিয়ে কাজটা করাতে পারবে। আর সিরিয়ালের বা জানি না সিরিয়ালের ক্ষেত্রে আমি বলতে পারবো, কারণ আমি আমার সারাউন্ডিং অনেকে সিরিয়াল করে এবং তাদের থেকে আমি জানি যতটা আমার কাছে ইনফরমেশন আছে যে তার ওখানে না অ্যাক্টিংটা ম্যাটার করে, যে কেউ আসবে অ্যাক্টিং করিয়ে নেবে ওরা, মেরে ধরে বকে শিখিয়ে করিয়ে নেবে, কিন্তু ফলোয়ার্স থেকে একটা বেসিক প্রমোশনস হচ্ছে, একটা সিরিয়াল টিআরপি পাচ্ছে। কারণ এখন তুমি যদি রাস্তায় মানে কিছু মনে করিস না, রাস্তায় যদি 5টা লোককে দেখে বলো, সবার মুখে একটা কথা, আমি তো সিরিয়াল দেখি না, আমি তো সিরিয়াল দেখি না, আমি তো ফেসবুক করি, ইনস্টাগ্রাম করি। মানুষ এখন ফোনে ঢুকে গেছে, টিভি এখন খুব কম লোকে দেখে। তো ফোনের লোকগুলোকে যদি টিভিতে ফিরিয়ে আনা যায়, হয়তো সেই ফোন সেই লোকটার জন্য সে টিভি খুলে বসে দেখবে। তো সেটাও একটা থট প্রসেস এখন সিরিয়ালসের জন্য। ইনফ্যাক্ট সিরিয়ালে দেখবে অনেক ব্লগারদেরকেও ইনক্লুড করা হচ্ছে। তো এইভাবেই ব্যাপারটা করছে, হয়তো ব্লগার সিরিয়ালে গিয়ে একটা ব্লগ করলো, সেটার থেকে লোকগুলো আছে এই সিরিয়াল করছে, দেখতেও গিয়ে মানে কি হচ্ছে, এইভাবে ক্রাউডটাকে সোশ্যাল মিডিয়া থেকে টিভিতে ট্রান্সফার করার চেষ্টা করছে। আইডিয়াটা খুব ভালো, কিন্তু আমার মনে হয় এটাতে না আমার ক্ষেত্রে খুব একটা মনে হয় না এটা অ্যাপ্লিকেবল করেছে, মানে কথাটা একদম ঠিক বলেছে। তবে আমার একেবারে বিশাল ফলোয়ার, আমি একেবারে খুব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একদম ঢুকে পড়েছি, সেটা তো নয় কোনো। আমার তোর ক্ষেত্রে হচ্ছে তুই আগেই অ্যাক্টিং করতিস, আগেই অ্যাক্টিং থেকেই শুরু করেছিস। হ্যাঁ, তো এবার সেইটার জন্য আমার ক্ষেত্রে ওটা হয়নি যে কিরকম ফলোয়ার আছে বা সেইটা আমি খুব একটা এক্সপিরিয়েন্স করিনি। খুব ওই স্ট্রেট লাইনেই গেছে ব্যাপারটা যে হ্যাঁ অডিশন হয়েছে, অভিনয় পারে কিনা। আর হ্যাঁ, করিয়ে নেওয়ার ব্যাপার একটা থাকে অনেক সময়, কিন্তু আমার মনে হয় লিড করতে গেলে একটা সারাক্ষণের যে এই যে পাতার পর পাতা চলছে, ওইটা কিন্তু করিয়ে খুব ডিফিকাল্ট হয়। সত্যি সেটা যদি কিচ্ছু না থাকে, একেবারে জিরো হয়, তার অনেক ফলোয়ার্স হলো, আমার মনে হয় সেটা ডিফিকাল্ট। একটা বেসিক জায়গায় ওইটা থাকতে হয় যে আমি হ্যাঁ আমি অ্যাটলিস্ট আই ক্যান পিক ইট আপ ফাস্ট, যে আমি ডিরেক্টর যেটা আমাকে বলছে আমি ইন্টেলিজেন্ট অ্যাটলিস্ট, সেইটা আমার ক্ষেত্রে মনে হয়। বেসিকটা বুঝতে পারতে হবে, মানে সিরিয়াল হ্যাঁ মানে আমি একটা নতুন মেয়েকে নিয়ে এলাম জাস্ট ওর ফলোয়ার আছে বলে, সেটা খুব একটা লং লাস্টিং হয় না। সে একটা সিরিয়াল করতে পারে, তারপর গিয়ে জানি না কতটা। তোমার সিরিয়ালে কিন্তু এরকম অনেক কাস্টিং আছে, তাদেরকে করা হয়েছে। হ্যাঁ সেটা হয়েছে। আমি নাম দেবো না, নাম নেই না, কি আছে? দরকার নেই। তাহলে সবাই জানে। আমি জানি না, আমি দেখি না এই জন্য বলছি। হ্যাঁ, এবার সেইটা ধরো একটা ক্যারেক্টার হতে পারে, তার ওই বার্ডেনটা মানে যে একটা টেনে নিয়ে যেতে হবে, 14 ঘন্টা আমার একই পেসে খাটতে হবে, ওই ব্যাপারটা তাদের ক্ষেত্রে ছিল না। কিন্তু যে মানে ধরো নায়িকা বা নায়ক, তাকে একটুখানি স্ট্রং তো হতেই হবে। ঠিক, ওর কথা সূত্র ধরে তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ও বললো যে যারা ফোনের দর্শক, যারা বিপুল একটা জমাটা তোমাদেরকে ফোনে দেখছে এবং দেখতে অভ্যস্ত হয়েছে, এবং তাদেরকে একটা টিভিতে কনভার্ট করার চেষ্টা চলছে। তোমার কাছে এই দুটোরই একটা ডেটা আছে, খুব পরিষ্কার ডেটা। হ্যাঁ, তো তোমার কি মনে হয় যে এটা উদ্যোগটা তো খুব ভালো, কিন্তু এটা কি আদৌ সফল হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ মানে উদ্যোগটা তো নেওয়ার সবাই চেষ্টা করছে আমার মনে হয়, কিন্তু আমি জানি না খুব একটা সফল হচ্ছে কিনা। মানে টিভির অডিয়েন্স আমি মানে এর আগে যেরকম টিআরপি ছিল বা যেরকম ভাবে দেখে, এই শহরের মানুষ তো এখন খুব কম দেখে, গ্রামে মফস্বলে দেখে শুনেছি। কিন্তু সবাই ওই এখন রিলটাই মোস্টলি আমার মনে হয় যে। আর আরো একটা যেটা আমাদের ক্ষেত্রে খারাপ হয় যে যে ইয়েগুলো আছে ওটিটি বা যেখানে আমাদের ধরো চ্যানেলের একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেখান থেকে ডাউনলোড করে সেইগুলো পোস্ট করে দিচ্ছে তারা বিভিন্ন পেজ থেকে। তো লোকে না আর মানে সময় যদি টিভি খুলে বসে 8টার সময় দেখবো ওই ব্যাপারটার থেকে হয়তো পেজে দিয়েই দেবে। ওই ব্যাপারটা অনেকটা মনে হয় ফোনের ব্যাপারটাই কনভিনিয়েন্ট হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, আমার একটা জিনিস মনে হয়, যেটা সুকান্ত কথা থেকে, এই যে তুই বললি না কনভার্ট করার কথা, যারা ইনস্টাগ্রামে আমার যদি 1 লাখ দর্শক থাকে, আমাকে কেউ সিরিয়ালে নিল বা কোনো সিনেমা নিল বা কোনো সিরিজে নিল, একটা এক্সপেকটেশন হচ্ছে যে আমার 1 লাখের মধ্যে অন্তত 20,000 তো কারো হবে, আসবে। আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে হবে না, তার কারণ হচ্ছে
কোনো লোক আমাকে ডেডিকেটলি দেখতেই পারে, 1,00,000 লোকের মধ্যে 50,000 লোক আমাকে ডেডিকেটলি দেখতে পারে, তারা আমার কোর ফ্যান হতেই পারে। দর্শক কখনো কনভার্ট হয় না, কনভার্ট হয় মাইন্ডসেটটা। ঠিক। যে লোকটা আমাকে ইনস্টাগ্রামে যে মাইন্ডসেটে দেখছে, সে যখন সিরিজ দেখতে বসে তার মনস্তত্ত্বটা বদলে যায়। ঠিক ঠিক। সে যখন সিনেমা দেখতে বসে তার মনস্তত্ত্বটা বদলে, সে যখন সিরিয়াল দেখতে বসে তার মনস্তত্ত্ব বদলে। সিনেমার ক্ষেত্রে কেন বিগ স্ক্রিন করে এত হাইপ করা হয় বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে একটা অদ্ভুত ডেডিকেশন আছে ওটার প্রতি। মানে তুমি কতটা ইনভেস্টেড, যে তুমি একটা খুব সুন্দর বই আছে সেভ দ্য ক্যাট বলে, যারা স্ক্রিন প্লে রাইটার তাদের ওটাকে বাইবেল বলা হয়। সেভ দ্য ক্যাটের প্রথম পাতাতেই বলছে যে যদি একটা দর্শক তোমার ছবি দেখবে কেন, এই কেনর উত্তর যদি অ্যাজ এ রাইটার, অ্যাজ এ ক্রিয়েটার, অ্যাজ এ ডিরেক্টর তোমার কাছে না থাকে, তাহলে প্লিজ পিচ করো না কাউকে। তার কারণ হচ্ছে যে দর্শক তোমার ছবিটা দেখতে যাচ্ছে, তার কাছে একটা উনি বিদেশে বসে লিখছেন, তার জন্য ফুটবল, সকার, ক্রিকেট, বাস্কেটবল, থিয়েটার, মিউজিক শো, প্রেমিকার সঙ্গে বেরোনো বা প্রেমিকের সঙ্গে বেরোনো, অন্য কিছু করা, টিভি দেখা, বাড়িতে ল্যাব খাওয়া, এতগুলো অপশন আছে। লাস্টে আসে সিনেমা, তার মধ্যে এতগুলো সিনেমা, তার মধ্যে তোমার সিনেমা। তাই তোমার সিনেমাটা কেন চুজ করবে তার যথেষ্ট কারণ থাকতে হবে। তার মানে সিনেমার ক্ষেত্রে লোকে ততটাই ইনভেস্টেড। এবার এই লোকটাই যখন রিল দেখতে বসে, সাধারণত অতটা ইনভেস্টেড থাকে না। রিলটা সাধারণত টাইম পাসের জন্য দেখে। যারা ডেডিকেটেড হয়, দেখি আজকে রিকিয়া কি পোস্ট করলো, দেখি আজকে সুকান্তর সঙ্গে কি হচ্ছে, যার তো ব্লগ দেখে থাকে নিয়মিত। যার কারণ আমার এক বন্ধু আছে, সে নিয়মিত ব্লগ দেখে এবং সে ব্লগ না দেখে ঘুমোতে যেতে পারে না। তার এরকম অভ্যেস হয়ে গেছে আর কি। সে সদ্য মা হয়েছে, তো রাত্রিবেলা শুতে যাওয়ার আগে বাচ্চাকে বড়ের কাছে দিয়ে দেয়, 1 ঘন্টা সে বসে ভ্লগ দেখে বিভিন্ন মানুষ, পুরো আপডেটটা কার জীবনে কি চলছে ওটা জেনে নেয়, জেনে নিয়ে তারপরেও ঘুমোতে যায়। এটা কিন্তু ডেডিকেশন। কিন্তু এই ডেডিকেশনের জন্য পয়সা লাগে না, এই ডেডিকেশনের জন্য প্ল্যানিং লাগে না, এই ডেডিকেশনের জন্য ওই নিজেকে অতটা ইনভেস্ট করতে হয় না যে বাড়ি থেকে বেরোবো, 3টের সময় হলে পৌঁছবো, সেখানে বসে টানা অন্ধকার ঘরের মধ্যে সিনেমা দেখবো। এই ডেডিকেশনটা লাগে না একটা গল্প দেখে। আমার তো মনে হয় যারা ব্লগ করছে তারাও খুব সুন্দর গল্পই বলে, কারণ দিনের শেষে গল্পই জিতে যায় আসলে। হ্যাঁ, কারণ শার্ক ট্যাঙ্ক দেখছিলাম জানিস কদিন আগে। এটা শোটার পুরো উদ্দেশ্য ছিল তোরা বেশি কথা বলবি, আমি কম কথা বলবো, সেটা আমার খুবই স্বভাবটা খারাপ বলে না, এরপরে আমরা সেটাই করি না। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখছিলাম হালে মাঝখানে, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম যে কিভাবে বেচতে হয়। ভারতবর্ষের ড্রামা ছাড়া কিছু বিক্রি হয় না। ওটা শার্ক ট্যাঙ্কের 22 মিনিট 25 মিনিটের এপিসোড এক একটা ইউটিউবের, প্রত্যেকটার পেছনে কার্পেট বিজিএম চলছে। রীতিমতো সিরিয়ালে যেরকম বিজিএম চলে ওই রকম বিজিএম চলছে। কেউ যদি ভালো করে দেখে, মানে ওই যদি টেকনিক্যাল মাইন্ডটা নিয়ে কেউ যদি দেখতে বসে, দেখে বুঝতে পারবে যে ভাই এই রিয়াকশনটা অন্য জায়গা থেকে কেটে বসিয়েছে, অনুপমের রিয়াকশনটা অন্য জায়গা থেকে কেটে বসিয়েছে। কারণ মেবি উল্টো দিকে ওই রিয়াকশন নিয়ে কিন্তু এই ক্লোজটা মারলে একটা ওই জায়গাটা ড্রামাটা উঠে যাবে। এইটা করে ড্রামা ছাড়া ভারতবর্ষে কিছু বিক্রি হয় না। তার জন্যই আমি ব্যাক টু দ্য পয়েন্ট, রাত বলে যে যাই, যেখানে আমরা ভিডিওটাকে পজ করে আবার ওইটা ঘুরেছিলাম, মানে ড্রামা ছিল বলেই ওই জায়গাটা কত প্রশংসা হয়েছে। প্রেম বলে যে যুগে যুগে তোমার নামে আছে জেগে। মরণ বলে আমি তোমার জীবন তরিবাই। মেঘ বলেছে আমি আজকে রাস্তায় আস্তে আস্তে আবার দেখলাম। কেন ভাবলি কি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ একদম, আমি এটাই বলতে যাচ্ছিলাম। আমি মাঝে মাঝে দেখি, আমারও খুব ভালো লাগে। আমি রাত বলতে যাইতে, আমার খুব ভালো লাগে দেখতে, আমি মাঝে মাঝে যা দেখতে থাকি। আমি রাত বলতে যাইটাই মাঝে মাঝে দেখি। আমি অনেস্টলি বাকি দুটো গান খুব একটা দেখি না। নিশ্চয় আমার খুব প্রিয় গান লেখার দিক থেকে, কিন্তু রাত বলতে যাই রবীন্দ্রনাথ ভালোই লিখেছেন। কিন্তু ভিডিওটা এত ভালো লেগেছে আমার যে হ্যাঁ মাঝে মধ্যে আমিও দেখি। তোর কি চলছে বল, আমি ওর কি চলছে শোনা, তোর কি চলছে? তো মানে তোর খুব হ্যাপেনিং এই বছরটা, মানে সামনে বিয়ে, সেটার একটা প্রস্তুতি চলছে, প্লাস এই এবং বিয়ের ঠিক আগে আগে কোনো মানুষ চাকরি ছাড়ে। এটা একটা মানে এটা সত্যি, মানে আমি প্রায় ভাবছি যে আমি কি করে মেনে নিল সবাই, কি করে তুই কি করে মেনে নিলি সেটা বল। আমি তো অনেকদিন ধরে চাইছিলাম ছাড়তে, কারণ আমার আর ভালো লাগছিল না। মানে একটা মানে বেসিক্যালি এতদিন আমি কেন করতে পেরেছি, ওয়ার্ক ফ্রম হোমটা ছিল, এবার আস্তে আস্তে সেটা উঠে যাচ্ছে। বলছে অফিসে এসো, 5 দিন এসো, 2 দিন এসো,
But সেটা করে আমি এই জিনিসটা কোনোদিন করতে পারবো না, True. পসিবল না। তো অনেকদিন ধরে প্ল্যানিং ছিল, এবারে একটা সময় এসে আমার মনে হলো না এবার আমার ডিসিশনটা নেওয়া উচিত, কারণ এখন আমার এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে, এরপর আমি ওরকম পাবো না, Okay. এবার আমাকে অফিসে ফিরতে হবে, Okay. ওই এটা সম্ভব না, মানে হয়তো এটাকে ছেড়ে দিতে হবে। আর অফিসে যখন আমার যেতে হতো, এর মধ্যে যখন যেতে হতো 1-2 দিন তো যেতেই হতো, তো সেখানে যে কালচারটা না সেটা আমার আর পোষাতো না। ওই পিএনপিসি, কে কাকে কি বললো, ম্যানেজার কাকে কিস্তি মারলো, কে আর কত ব্যান্ড দিলো, মানে এগুলো আইটির একটা জিনিসপত্র, কে কখন কত রেটিং দিল, কার কাজটা কার ঘাড়ে চাপিয়ে দিলাম, এগুলোই শুনতাম আমি চারপাশে। তো এইটা থেকে যখন অনেক বছর ওয়ার্ক ফ্রম করার জন্য বেরিয়ে এসেছি আর একটা ক্রিয়েটিভ দুনিয়াতে যুক্ত আছি, তো এইগুলো না নিতে পারছিলাম না, আমার মানে সারাউন্ডিংটা আর ভালো লাগতো হচ্ছে। আর আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এতদিন ওয়ার্ক ফ্রম করার জন্য আমাদের যে ওখানে একটা ফ্রেন্ড সার্কেল ছিল, তারা কেউ অফিসে নেই, Okay. সবাই সবাই অন্য কোম্পানিতে সুইচ করে। তো আমি তো বসে আছি কারণ টিসিএস আমাকে একটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, আমি এটা ছাড়বো। তারপরে দেখলাম যখন কোনোটাই আর নেই, কি দরকার, আর যেখানে আমি বাইরে বসে টিসিএস থেকে অনেক বেশি ইনকাম করে ফেলছি। ইনকামের পয়েন্টে যদি আসি, দেখ একটা তুই যেটা করে রোজগার করছিস টিসিএস এর বাইরে থেকে, টিসিএস তো সেটাতে অ্যাড অন ছিল, ঠিক আছে, এবার সেটা তো এনিহাও সরে গেল, মানে সেটা যতই হোক না কেন সেটা তো সরে গেল। এখন তো একটা প্রেশার থাকবে যে ওই বাইরেরটা থেকেই ওটাকেও কাভার করে নেওয়া বা ওটার থেকে এগিয়ে যাওয়া, সেটা কি? এবারে আমার মনে হয় কি ওইটা আমি 10 বছর একটা কোম্পানি থেকে আমি এতটাই লেস পেড এমপ্লয়ি ছিলাম যে ওইটা কভার করা খুব একটা মুশকিল। মানে ওর থেকে আমি বাইরে অনেক 4 ডবল কামে নিতে পারি, রাদার দেন ওই 1 মাস ধরে যে একটা 9 আওয়ার ডিউটি করে কাজ করে ম্যানেজারে খিস্তি খেয়ে সকালবেলা, মানে ওই সব নিজের মেন্টাল পিস নষ্ট করে যে টাকাটা আমি আর্ন করতাম, বিকজ আমি সুইচ করিনি, আইটিতে সুইচ করলে অনেক টাকা। তো সেটা আমার তখন আর ওটা মনে হচ্ছে না, ভ্যালিডি মনে হচ্ছে না যে কেন এইটুকুনি টাকা দিয়ে আমি কেন করবো। এর থেকে যদি আমি একটা মাসে একটা ব্র্যান্ড ক্যাম্পেইন যদি পেয়ে যায় সামহাও, প্রত্যেক মাসে যদি একটা ম্যানেজ করতে পারি, আমার ওই সাইড উঠে আসবে। তো সেই জন্য আমার মনে হয় না আর দরকার নেই, যদি এখন আমি অপশনটা রেখেছি, যদি মনে হয় আমি আবার ইন্টারভিউ দেবো, এরকম তো না যে বেরিয়ে গেছে, বাট এই মুহূর্তে আমার একদম মানে ওই আসছেই না ভেতর থেকে যে আমি একটা ইন্টারভিউর জন্য পড়াশোনা করি, কিন্তু মানে দুটো ভালো স্ক্রিপ্ট লিখে দুটো ভালো কন্টেন্ট বানাই, এটাই তো। সমস্ত রকম মানে অনন্যার কথা আমি বাদ দিচ্ছি, বাকি যারা বাড়ির যারা গার্জিয়ান থাকে তাদের তো একটা টেনশন থাকেই। আমার বাবা একটু প্রথমে বলেছিল এটা করিস না, তারপরে যখন আমি বললাম অফিসের প্রবলেম গুলো কি কি হয়, কতটা মেন্টালি হ্যারাসমেন্ট হয়, তারপরে আমি বাবা মানে, আর বাবা যেহেতু জানতো যে এখানে একটা প্রপার একটা ইনকাম আছে, সব থেকে ভেবেছিলাম যে হয়তো যে অনন্যার বাবা মা আমার ইনলসরাই বলবে যে একটা চাকরি দেখে ছেলের মেয়ে বিয়ে দিচ্ছে, তুই চাকরিটা ছেড়ে নিবি আগে। তো কিন্তু ওনারাও কিছু বলেনি, না অদ্ভুত ভাবে তারাও এতটা সাপোর্টিভ, কিচ্ছু বলেনি, ও চাকরি নিয়েছে, ও আছে। আর তারাও জানে যে চাকরির থেকে এখানে আমার অনেক বেশি প্রফিটেবল জিনিসপত্র হয়, এবং এটা সব থেকে ভালো যে মানুষ যে সাপোর্টটা করছে, তুমি জীবনে যেটা করতে চাইছো করো, বিশাল বড় একটা সব আশীর্বাদ। থেকে বড় বিষয় যে আমার বাড়িতে বরাবরই ছিল এটা, যে কোনোদিন মানে যা করতে চাও করো, আমাদের কোনো প্রেশার নেই, কোনো চাকরি দেওয়া কোনোদিনই নেই। আর এখনো এইখানে এসে মানে এই বয়সে এসে মানে বিয়ের আগে একটা চাকরি ছেড়ে মানে ধুম দাঁড়ানোর বিষয় সবার সাংঘাতিক রকমের। তো সেখানে কেউ কিচ্ছু বলেনি আমাকে, এটা সবথেকে মতো অনন্য সবথেকে বেশি সাপোর্ট ঠিক আছে পাবে না, আমি চালিয়ে দেবো, এরকম একটা বিষয়। এটা মারাত্মক, এটাও মারাত্মক হ্যাঁ, একটা ইয়ে। তো এটা অনেক বিষয়। তো এবারে আমরা চেষ্টা করছি যে নিজেদের ইয়েতে কিছু করার, নিজেদের একটা যেগুলো কন্টেন্ট গুলো করছি আমরা চাইছি এমন কিছু করা যেখানে দেখো এখন আমার কাছেও সেম জিনিস, সেটা আমরা বুঝতে পেরেছি মানুষ টিভি কম দেখে আর ফোন বেশি দেখে। Correct. টিভির মতোই জিনিস যদি আমি ফোনের মধ্যে নিজেদের ইয়েতে যদি করতে পারি, নিজেদের স্কিল দিয়ে নিজেদের টিম দিয়ে, তো আমরাও একটা কাজ করে দিচ্ছি, এরকম যদি করা যায় তাহলে এখন যারা চ্যানেল না, আমি এটা শুনতে পাচ্ছি মানে তুমিও হয়তো জানো যে বড় বড় চ্যানেল প্রোডাকশনসরা এখন কিন্তু রিল ফরম্যাটেই করছে কাজ, করছে এবং পুরো ইন্ডাস্ট্রিটা পুরো সিরিয়ালের ব্যাপারটা ওইদিকেই শিফট হয়ে যাচ্ছে। জিও একটা খুলেছে, তারাও একটা করছে এরকমই। তো সেটা যদি আমরা একটা চ্যানেলের সাথে যুক্ত হয়ে বাড়িতে বসে নিজেরাই ক্রিয়েট করতে পারি তো ভালো না? আইটি ইন্ডাস্ট্রি, হ্যাঁ। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি কি বেশি এক্সপ্লয়েট করে? দুটোই করে আমার মনে হয়। না কে বেশি করে? আইটিতে আমি যতটা দেখেছি তার থেকে আচ্ছা আমি আরো রিলেটেবল করে দিই, আইটিটাকে বাদ দিই, কর্পোরেট নাকি এন্টারটেইনমেন্ট? দুটো কিন্তু অন্যরকম এক্সপ্লোরেশন হয়, মানে যেমন কর্পোরেটে একটা প্রফেশন হওয়ার জন্য অনেক কিছু মানুষ করে, জ্ঞান যেমন তেল ঢালে পাঁচ অনেক কিছু করতে হয়। মানুষের মন ভালোভাবে তুমি যদি চলতে পারো, যুগিয়ে চলতে পারো, মানে তাহলে তুমি অনেক কিছু করে নিতে পারবে। তোমার স্কিল থাকতে হবে, এরকম না স্কিল নেই, অনেক স্কিল না থেকেও করে নেয়, সেটা আলাদা বিষয়।
অনেক কিছু হয়। ইন্ডাস্ট্রিতেও সেম কাইন্ড অফ জিনিসপত্রই হয়, আমি যত জানি। ওকে। মানে ধরো একটা মানুষ যে অ্যাক্টিং করতে পারে না, কিন্তু সে পরে পর সিন পেয়ে যাচ্ছে, পরে পর কাজ পেয়ে যাচ্ছে, আমি মনে হয় রিলেট করতে পারবে। এরকম অনেক কিছু হয়, পার্সোনাল কানেকশনস দরকার। এক্সপার্ট সবাই করে, সবাই করে। নট জাস্ট ওটা লিমিটেড টু কর্পোরেট অর এন্টারটেইনমেন্ট। ইন্ডাস্ট্রি তো হ্যাঁ, সব ইন্ডাস্ট্রি এক্সপ্লয়েট করে, কিন্তু এবার হ্যাঁ বলো বলো। হাউ ইউ ডিল উইথ ইট, দ্যাট ইজ দ্য থিং। কারণ আমিও হ্যাঁ খুব চাপের, খুব চাপ। আমি নিজেও কর্পোরেট থেকে আমি একটা ওখানে থেকে করতে হয়। আর তুমি ইনএসএমএল মানে এটা ধরো সিরিয়াল বেরিয়ে গেল, সিরিয়াল কাজ করছো না, বেরিয়ে যাওয়ার ব্যাপারটা না, জানিস তো ব্যাপারটা কি বলতো, এই যে আমি তোকে বললাম না যে ব্লেসিং, আমি আমার বিভিন্ন বন্ধু বান্ধব যারা আছে তারা অনেকে অনেক রকম আর কি, ধর কেউ অর্থনৈতিক চাপ দিয়ে যাচ্ছে, কেউ একটা কাজ করেছে সেটা আপ টু দ্য মার্ক হয়নি, ইয়ে হচ্ছে, প্রত্যেকে এসে যখন আমার কাছে ঘ্যান ঘ্যান করে, আমি প্রত্যেককে একটা কথা বলি, যদি সকালবেলা ঘুম থেকে উঠে আজকেও তুই যেটা করতে চাস সেটা করতে পারছিস, তাহলে কোনো অভিযোগ করবি না, যা হবে মেনে নিবি, কোনো অভিযোগ করবি না। তোর কাজ খারাপ হবে, তোর টাকা পয়সা হয়তো কম আসবে, কিন্তু তোকে আজকেও একটা চাকরিতে যেতে হচ্ছে না, তুই যেটা করতে চেয়েছিলিস সেটাই তুই করতে পারছিস, তুই গান করতে পারছিস, তুই ক্রিকেট খেলতে পারছিস, তুই অভিনয় করতে পারছিস, তুই ছবি বানাতে পারছিস, ভাই অনেক আশীর্বাদ আছে তোর উপর, তাই জন্যই করতে পারছিস। কারণ আমি নিজের চোখে দেখেছি মারাত্মক ট্যালেন্টেড লোকজন, মারাত্মক, তারা 30 বছর 31 বছর অবধি যেটা করতে চায় সেটা করেছে, তারপরে বিয়ে করেছে, বিয়ে করার পর তাকে এমন ভাবে চেঞ্জ হয়ে যেতে হয়েছে, আমি বলছি না কিন্তু একটা মহিলা তার জীবনে এসে চেঞ্জ হয়ে গেছে, একটা দায়িত্ব, এবং হ্যাঁ এবং চারিদিক থেকে সে না এখন ঘাবড়ে গেছে যে ভাই আমি তো পারবো না, আমার দ্বারা আর হচ্ছে না, কিন্তু সবাই যেন 2 বছর থাকলে একটু ক্র্যাক করে ফেলতো, ও কিন্তু যেটা করতে চায় সেটা করে ফেলতো, পারবো। আমরা আজকেও পারছি, মানে আমাদের মধ্যে একটা মানে সাংঘাতিক লোকজনের আশীর্বাদ রয়েছে আমাদের উপরে, এটা তো হ্যাঁ এক্সপ্লয়েট তো করেই, কোনো ইয়ে থাকে ওই জন্য ওটা বেশি কষ্টের। হ্যাঁ, অ্যাটলিস্ট এখানে তো এক্সপ্লয়েট হয়ে আমরা নিজের মতন করে কাজ করি, নিজের মতো করে কাজ করতে ভালোবেসে পারছি, কাজটা করতে যাচ্ছি। এবং আমরাও জানি যে ভাই ঠিক আছে চলো আজকে 3 দিন এক্সপ্লয়েট করবে আমাকে, 4 দিনের দিন আমি বাড়িতে থাকবো, 5 দিনের দিন আমার নতুন প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে, ভুলে যাবো। তো এই মুভ অনটা আমাদের কন্টিনিউয়াস চলতে থাকে, কর্পোরেটে যেটা সম্ভব না। একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে এই জায়গা থেকে, এই এক্সপ্লয়েট করা থেকে তোমাদের দুজনের কাছে, যে যে কাজটা আমরা করি সেই কাজটা তো এতটাই কি বলবো, এটার তো কোনো শিওরিটি নেই যে কালকে কি হবে, পরশু কি হবে, আমরা তো জানি না, ভয় করে। ভয় তো করে অবশ্যই, তবে আমার ব্যাকআপটা মানে ওইটা নয় যে একেবারে এসে গেছে যে কোনো ভাবে কিছু একটা করতে হবে, মানে লাকিলি আই বিলং ফ্রম সাচ আ ফ্যামিলি, তো সেখান থেকে মানে আমি আমার পড়াশোনা আমার সাইকোলজি নিয়ে, আমি করতে পারতাম হয়তো, ওখানে ভেবেছিলাম যে পিএইচডি করবো বা এমফিল করবো, কিন্তু সামহাও মনে হলো যে না, এখানে এটা ভালোবাসার জায়গা, তো এইটা নেওয়া। আর সেটার ডিসিশন নেওয়ার পেছনে আমার ফ্যামিলি, যে ওই চাপটা নেই যে তোমার একেবারে করতেই হবে একটা কিছু, না হলে আমাদের সংসার চলবে না, এরকম জায়গা নেই, যেটা ভালো লাগে সেটা অ্যান্ড ইন ইয়োর পেস। তো সেইটা সাপোর্টটা থাকলে ভয়টা একটুখানি কম থাকে আমার মনে হয়। বাট হ্যাঁ, নিজে যেটা হয় যে হ্যাঁ কি হবে, আজকে আমার সিরিয়ালটা শেষ হয়, এরপর আবার আমার কতদিনে নেক্সট কাজটা শুরু হবে, সেই ফেজটা তো একটু ডিফিকাল্ট, বাট দ্যাট ইজ দ্য ফান অফ ইট। ওই যে গ্রাইন্ডটা আবার শুরু হয়েছে, তো নাহলে ইজি হয়ে যায় ব্যাপারগুলো, যখন সিরিয়াল চলছিল ওইটা যাচ্ছে ঠিক আছে, আছে একটা তো আছে, ওই ভালো বেটার 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 ওইটার গ্রাইন্ডটা তো চলে যায়, সেটা আবার শুরু হয়েছে, দ্যাটস। তো এখান থেকে একটা যেটা মানে কি করে হ্যান্ডেল করো পুরো বিষয়টা, যখন ধরো এই চলছে যে ভাই কালকে কথা বুঝতে পারছি, কালকে বুঝতে পারছি, একটা তো অস্বস্তি হয়, অস্বস্তি ভীষণ হয়, কিন্তু ওই যে আমি আশেপাশে এত ভালো ভালো মানুষ আছে যারা সারাক্ষণ মানে আপলিফ্ট করছে যে আমরা তো জেনে এসছি ইন্ডাস্ট্রিটা, মানে এটা এটা তো করতেই হবে, ওয়েটিং ইজ আ মানে মেজর পার্ট অফ দ্য ওয়ার্ক, তো সেই জায়গাটা তো আমি মেনে নিতেই হবে। তো হ্যাঁ, সেইটা অনেকটা হেল্প করে, এই মানুষগুলোই অনেকটা হেল্প করে দেয়। তাছাড়াও এই সময় আরো মুভিজ দেখা, আরো কাজ দেখা, সেটাও তো কিছুটা লার্নিং প্রসেসের মধ্যেই সারাক্ষণ চলছে। আমার মনে হয় যে ঠিক ডিসিশনই না, ঠিক না ভুল করে দিলাম, এই একটা ভয় করে,
একটা পোস্ট পেলাম, অসাধারণ লেগেছিল আমার সেটা, এবং সেটা আমাদের পুরো মাইন্ডসেটটা আমার চেঞ্জ করে দিয়ে, যে জেলেরা যখন সমুদ্রে যায় মাছ ধরতে, তখন তারা কিন্তু জালটা কোন, যখন তুমি কাজ করছো না তখন তোমার সবচেয়ে বেশি কাজ আছে। সেটাই তোমার বলছি। এই যে তুমি বললে দেখা এবং এই করা, হ্যাঁ, আরো কাজ দেখা। এটা মারাত্মক সারাক্ষণ ব্যাপার, ওটার মধ্যে। মারাত্মক। তোমার তো ভাইটাল ডট বলে কিছু আছে বলো? আমার সত্যি মনে হয় না এই জিনিসটা। এবারে ও যেটা বললো যে ওর যেহেতু একটা ভালো ফ্যামিলি থেকে যায়, যেখানে একটা ব্যাকআপ আছে, এবারে মানুষ কোনো রিস্ক তখনই নিতে পারে যখন পেছনটাতে কেউ আছে দাঁড়িয়ে যে তোমাকে বাঁচিয়ে নেবে। খুব কম মানুষই আছে যেটা ভাবে আমার পেছনে কিছু নেই। হ্যাঁ, ওটা একটা প্রেশার হয় যে আমার তো পেছনে কিছু করা নেই, দেখি ঝাঁপিয়ে দিই। কিন্তু সাধারণত মানুষ সেফ প্লে করতেই ভালোবাসে। আমি সারা জীবন সেফ প্লেই করেছি, এতদিন ধরে আমি জব করেছি, জবের সাথে এটা স্টার্ট করেছি। এতদিন ধরে ঠিকই রেখেছি জবটা, না এটা যখন একটা জায়গায় যাচ্ছে তাকে ছাড়বো, এটা যখন মনে হচ্ছে ঠিক আছে এবার আমি চালিয়ে নিতে পারবো, তখন গিয়ে ছেড়েছি। যদি ওরকমই মতো আমি তো আগেই লাভ মেরে দিতাম চাকরিটাকে, বাট আমি করিনি। তো সেফ প্লে আমি বরাবরই করি। আর এখন সেই তুমি এটা যে কথাগুলো বললে সেগুলো তো আমি কেন রিলেট করতে পারছি না, কারণ শর্টে ছেড়েছি তো একটু সময় না পারবি 2 বছর দেখি দেখলাম। হ্যাঁ, সেই জায়গাটা আমিও ফিল করবো, বাট যাই হোক, মানে এটাই লাইফ, মানে এটাই life, এটাই actually। life। আমি নিজে চুজ করছি, আমি যা করছি, আর যা হবে দেখা যাবে। বহু মানুষ আছে যারা আর কি কন্টেন্ট ক্রিয়েশনটাকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছে, এবং ভবিষ্যতের ক্ষেত্রেও আমরা দেখতে পারি, মানে প্যান ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে পারি আমরা যে অনেক দিন ধরে যারা এই কাজটা করছে তারা দুর্দাম থেকে হোক বা বুঝতে পারছে যে ভবিষ্যৎটা কতটা কি যেতে পারবো বুঝতে পারছে না, তারা অন্য কিছু না কিছুতে শিফট করে যাচ্ছে। কেউ ব্যবসা করছে, কেউ আরো কিছু করার চেষ্টা করছে, ইত্যাদি করছে। তো তোমার তো মনে হওয়ার কোনো জায়গায় নেই, কারণ তুমি অভিনয়টাই করতে চেয়েছো, তাই না? মানে হ্যাঁ, মানে অভিনয় করতে চেয়েছি, কিন্তু এটা মানে শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নয়, আমার মনে হয় সবার জন্য, ক্ষেত্রেই সবাই একটা করছে। সাইড হাসেল। একটা দরকার। তো তুমি কি মানে তোমার কখনো মনে হয় যে একটা ব্র্যান্ড কিছু করি, একটা ব্র্যান্ড? হ্যাঁ, একদম আছে। আমি সারাক্ষণ ভীষণ আমার মানে আই এম ফুডি, ওকে, আমার এইটারই কিছু একটা করার খুব শখ। আর সারাক্ষণ আমি দেখছি বিজনেস আইডিয়াস, কোথায় ইনভেস্ট করা যায়, কোথায় কিছু একটা করতে হবে লাইফে। ওকে। অভিনয়ের সঙ্গে সঙ্গে কিছু অভিনয়ের একটা সঙ্গে করতে হবে। অভিনয়, হ্যাঁ অবশ্যই, বাট যাই করছি না কেন আমার মনে হয় কিছু অপশনস খুলে রাখা খুব প্রয়োজন। সেই মনে হয় না যে আমি আমার সময়টা ভাগ হয়ে যাবে দুটো জায়গায়, আমি যেটা করবো বলে এতদিন ধরে বাকি কিছু করিনি সেটাকে কিছুটা হলেও কম্প্রোমাইজ করতে হবে। কিছু পিরিয়ডের জন্য হয়তো হ্যাঁ করতে হবে। এই সময়টা যেমন আমার মানে আই ক্যান ইনভেস্ট মাই টাইম ওটা, তো সেই হিসেবে একার মধ্যে তো সম্ভব না। একার একটা পক্ষে দোকান কোনো তুমি খুলেছো, বিষয় টাকা নেই। ছবিটা তুমি বলতে মানে ম্যানেজার রাখবে, তুমি তো ওভার ইউ করে ব্যাপারটা যে হ্যাঁ কেমন চলছে, তুমি তো নিজের কাজ শেষে। হ্যাঁ পুরো ছেড়ে যদি আমার একটা সিরিয়াল শুরু হয়ে যায় তাহলে তো মানে অসম্ভব একটা ব্যাপার। না আমার দোকানে একটা সিন করবো না, এটা তো বলতে পারবে না। টেলিকাস্ট হওয়ার পর কাস্টমার বসে আছে, আমি চললাম, আমি ছাড়লাম, আমি সাথে দুদিকেই কাস্টমার বসে আছে, টিভির সামনে বসে আছে, দোকানের সামনে বসে আছে, কোন দিকে বাদ যাবে তুমি? হাঁস তো আগে বিয়ের কথায় আসি, বিয়ে তো করবো না বলে ঠিক করেছি। তোর কি মনে হয়, তুই আমাকে, তোকে 2 মিনিট টাইম দিলাম, তুই আমার এই ভাবনাটাকে চেঞ্জ কর। ও মাই গড, করবে না বলে ঠিক করে আমি তাই করেছিলাম। তোর ভাবনাটাকে চেঞ্জ কর। সামথিং হ্যাপেন্ড, মানে যখন তুমি রাইট পারসনটাকে পেয়ে যাও তখন ওটার কিছু মনে হবে না, করেই ফেলি, কি আছে বিয়ে তো বিয়েই তো, কিছু চেঞ্জ হয় না। আমার মনে হচ্ছে যে না কিছু চেঞ্জ হবে, কোনো ইকুয়েশন কিছু চেঞ্জ হবে না। খুব ভালো, তুই আমাকে কথা দিলে আমি তো আরো কথা বলবো। কি করে বুঝবো রাইট পারসন? এবং খুব সিরিয়াসলি জানতে চাই। ইনটিউশন, মানে এই যে ধরো আমি চাকরিটা ছেড়ে দিলাম, এখানে তো একটা বড় পরীক্ষা সে রাইট পারসন কিনা। মানে তো লাগতে মানতে পারতো, কিস্তি মানতে পারতো, কেন আমরা তোমার চাকরি থেকে এসেছিলাম, অনেকে তাই তো করে। স্টেবল ছেলে দেখেই মানুষ ধরো রিলেশনশিপে যায়, ব্যাকগ্রাউন্ড চেক না করে কেউ কিন্তু কোনো সম্পর্কে যায় না, কেউ ক্যালকুলেশন না করে আজকে একদমই যায় না। একদম সেই ক্যালকুলেশনের মেইন জায়গাটা যদি ঘেটে যায় তারপরও তার সাথে থাকা, এটা কিন্তু অনেক বড় বিষয়, যেটা হয়তো সবাই করতে পারে না। তো ইন দ্যাট কেস এখানে আমি একটা প্রুফ পেয়ে গেছি। তাছাড়া আমি অনেক অনেক কোইন্সিডেন্স হয়েছে যেখান থেকে আমি প্রুফ পেয়েছি। এবার এগুলো হতে পারে যে মন খারাপ, আমি যদি তোমাকে বলি তোমার মনে অলৌকিক ব্যাপার, কিন্তু হয়েছে। না, আমার মনে হবে না, তুই বল প্লিজ বল। একটা সিন, একটা আমি ভীষণভাবে বিশ্বাস করি, জানিস তো এগুলো। তুমি করো তুই?
তাহলে একটা স্টোরি বলছি। আমি এটাতে আসছি সাইকোলজি স্টুডেন্ট হয়ে এইটাই আসা। আমি নিজে ফিলোসফি স্টুডেন্ট, সাইকোলজি আমার খুব ছোট্ট পার্ট আসছি এখন। একটা সময় হয়েছিল যে আমরা কলেজ থেকে কি বলে এক্সকারশন হ্যাঁ ওই এক্সকারশন নিয়ে গেছিল। ট্রিপই বটে। হ্যাঁ ট্রিপ, এক্স্যাক্টলি ট্রিপ। তো দার্জিলিং নিয়ে গেছিল। এবার ওর ট্রিপটার সাথে আমিও প্ল্যান করেছিলাম, ঠিক আছে চল আমিও আলাদাভাবে যাবো, ওখানে গিয়ে দেখা করবো। এবার ও একদিন আগে গেছে, আমি একদিন পরে গেছি। সেম লোকেশন গুলো তো একদিন আগে আগে যাচ্ছে, আমি একদিন পরে পরে যাচ্ছি। তো সামহাও আমি ভেবেছিলাম যে দার্জিলিং এ যেদিনকে আমরা বেরিয়ে যাবে সেদিনকে দুপুরবেলা আমরা পৌঁছে যাবো, আমরা ট্রেনে বসে কফি খাবো, আড্ডা মারবো, ও নেমে যাবে, আমি খাবো দুদিন। সেটা হয়নি। আমি লেট হয়েছে পৌঁছাতে, ওরা বেরিয়ে গেছে। ওটাকে একটু আগেই স্টেশনে 4 ঘন্টা আগে বসিয়ে রেখেছে, তোমার ট্রেন আসবে, মিস করা যাবে না। তো দেখা হয়নি। তো লিটারালি সেদিনকে ও চলে আসার পর আমি যে কোনো জায়গায় যাই, এই যে রিংস গুলো আছে এগুলো আমি সব জায়গায় খুঁজি, কিউরিও শপ বা সিলভার শপ, আমি একটা রিং কিনি। দার্জিলিং এরও অনেক আছে, কিন্তু সেদিকে আমি প্রচুর দোকান খুঁজেছি, কোনো দোকানে সেরকম ভাবে পছন্দ হচ্ছে না। আর সানডে করে মেলাটা বন্ধ থাকে সন্ধ্যাবেলা, তো একটা দোকানই খোলা ছিল, দু একটা ছিল, তার মধ্যে একটা দোকান ওই গ্রিন কালারের একটু দেখবে মেলের বাদিকে ওই দোকানটাতে ঢুকেছি, দিয়ে অনেকগুলো এরকম সাজানো, এরকম একটা জায়গা, এখানে প্রচুর রিং সাজানো আছে। তার মধ্যে একটা পার্টিকুলার রিং আমার খুব পছন্দ হয়েছে, ওইটাই একটাই দেখেছি, ওটাই বের করতে বলেছি। বের করে আমি ওটা দাম ফাম জিজ্ঞেস করে এটা কিনে অনলাইনে ছবি পাঠিয়ে দেখ এটা আমি কিনছি। বলছে এটার দাম কি 895 এরকম কিছু দাম ছিল। বলছি এটার দাম, বলছি তুই কি করে জানলি? বলছে আমি সেম রিং কিনবো বলে ওখানে দাম করেছি, কিন্তু ওই রিংটা আমাকে এত তাড়া দিয়েছে স্যার, আমি কিনতে পারিনি, এই রিংটাই আমি রেখেছিলাম, আর সেই রিংটাই আমি কিনেছি, আর ওটাই আমার চোখে পড়েছে। মানে এত বড় কোইন্সিডেন্স কি করে হতে পারে? এরকম স্টোরি আমার কাছে অনেকগুলো আছে। তো এখান থেকে আমি অনেক সিগন্যালস পেয়েছি যে দিস ইজ দ্য রাইট পারসন। সত্যি ইউনিভার্স যদি তোকে সিগন্যাল দিতে 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 যায়, তাহলে ওটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, রাইট? ইনটিউশন তো অনেক বড় জিনিস মানুষের। আজকাল সব ইনটিউশন থেকে এবারে তোমার বুঝতে পারছি না। ইউনিভার্সাল সিগন্যাল দিতে থাকবে এবং তোমাকে সেই সিগন্যালটা ক্যাচ করতে হবে, তখন বুঝতে হবে তোমার এটা ঠিক হচ্ছে। অবভিয়াসলি তোমাকে এই যে তুমি বললে যে তোমাকে যদি ওই দিক থেকে সেম ভাইবস না আসে, সেখানে একটা মুশকিল। কিন্তু হতে পারে সেটা তার নেচার, তার ক্যারেক্টার কি, সেই রকম মানুষ। এরকম হয়, কিন্তু এরকম হয় যখন মানে হয় না যে তুমি মনের মধ্যে ভাবছো যে তুমি একটা কিছু খাবে, আর আরেকদিন পাশের লোকটা সেটাই অর্ডার করে ফেলবে। এগুলোও হয় আমাদের সাথে প্রচন্ড ভাবে। তো ওই রকম হয়ে যায়, ব্যাপারটা হয়ে যায়। ওই ইফ ইউ আর উইথ দ্য রাইট পারসন, অনেক জিনিস হয়। খুব লক্ষ্য করতে হবে এবার থেকে। তুমি একটা কথা বলো রে, কি আছে সাইকোলজি স্টুডেন্ট হয়ে এই জিনিসগুলো যে তুমি বিশ্বাস তো করতেই পারো, কিন্তু তুমি সাইকোলজি কি বলছে এগুলো নিয়ে, এটা আমার খুব জানার ইচ্ছে। আজকাল প্রচুর রিল আমার ইনস্টাগ্রাম ফিডে আসছে যে তুমি ম্যানিফেস্ট করো, তুমি অমুক তুমি করো। ফোনের সামনে ম্যানিফেস্ট বারবার বলছো, তাই জন্য আসলে একদম এটা কি জানো এটা হয়? একদম ও বাবা, এটাও তো সাইকোলজি, তোমাকে একটা নতুন শেখাচ্ছি। ফোনের সামনে যা কথা বলবে রিল তোমাকে তাই দেখাবে। একদম। তুমি কিছু কিনতে চাও, জাস্ট একবার বলো, হ্যাঁ, বলো। অ্যাডস চলে আসবে। না, ম্যানিফেস্টেশন ইয়েস, ল অফ অ্যাট্রাকশন যদি আমরা ধরি কোথাও গিয়ে, সেটা তো হয় একটা চুপে যাবে। যদি আমি ভাবছি যে এটা হয়ে গেছে হয়েছে, সেটা আমার সঙ্গে হচ্ছে। ম্যানিফেস্টেশনে আমার অনেক গল্প আছে। হ্যাঁ মানে একটু হোল্ড করে। অ্যাম্বুলেন্স কেউ ম্যানিফেস্ট করেনি, কিন্তু একটা করে গল্প শুন তোমার, একটা তোমার। না, আমার গল্প করে শোনানোর মতন নয়, ও কিন্তু ওকে। কিন্তু হ্যাঁ হয়েছে। আমার একটা টাইমে আমি খুব একটা বাজে ফেজে ছিলাম, তখন আমি মানে দিনরাত মনে হচ্ছে যে আমার সঙ্গে এটা হোক, এটা হোক, এটা হয়ে গেল। অ্যান্ড উইদিন লাইক 2-3 মান্থস সেটা হয়েছে, নট ইভেন দ্যাট। তো হ্যাঁ, উইয়ার্ডলি ম্যানিফেস্টেশন ওয়ার্কস। তো আমি এখন তো এটা কি পুরোপুরি সাইকোলজিক্যাল? মানে আমি ধরো কোনো কিছু ম্যানিফেস্ট করছি, পুরোপুরি সাইকোলজিক্যাল একটা প্লেস আর কি সায়েন্সটা কি, আমি ওটা বোঝাচ্ছি। আমি জানি না তো সায়েন্স। পিএইচডি করেছে নাকি কেউ পড়েছে না, ও যেভাবে আমাকে বললো যে আমি কিন্তু খুব বিশ্বাস করি, আমি তোমার সাথে ভাবে তুমি বিশ্বাস করবে। ব্যাপারে ওই ব্যাপারটা বলতে চেয়েছি। ভাই এরকম তো হতে পারে যে আমাকে একবার সিগন্যাল দিচ্ছে, আমি তো চোখ বন্ধ করে বসে বুঝতে পারছি না। তোমার ব্লক ডক্টর বলতে হবে। এই বুঝতে হবে এটা আজকে একজনকে। হ্যাঁ, তুই একটা তো ইয়ে বল, একটা বল। আমার সাথে রিসেন্টলি হয়েছিল হচ্ছে যে আমি বছরের শুরুতে সামহাউ একটা রাস্তা ধরে একটা ব্যানার, মানে হয় না বছরে উইশ লিস্ট করি আমরা কি কি হয়, তার মধ্যে
আমি আমি একদম এরকম এগুলো করি না। আমার মনে হয় যে দূর কি এগুলো করে কোনো লাভ নেই, যা হওয়ার এমনি হবে। তো আমি হঠাৎ করে একটা জিজ্ঞাসা করছিল কি ভেবেছিলাম যে এই রাস্তার ধারে ব্যানারটা এটা আমার কোনোদিন হবে না, আমার মনে হয় না এটা হবে। সামহাউ আমরা একটা দোকানের পার্টনার ছিলাম, মানে প্রমোশন করতাম, সেই দোকান থেকে বড় বড় ব্যানার পুরো হোর্ডিংস হয়েছে। এবং সেটা আমি কখনো রিয়েলাইজ করিনি। হয়তো মানে আমি না ভুলে গেছি যে এটা আমি বলেছিলাম এক সময় যে এটা তো আমার হবে না, যদি এটা হয় তাহলে ভালো। সেটা না হয়ে যাওয়ার পরে আমি একটা শুট করছিলাম যেদিকে আমরা জগন্নাথ মন্দিরে সেখানে বাইরে বসলাম, হঠাৎ করে আমার মাথায় ক্লিক করুন এটা হয়ে গেছে আমার সাথে, এটা আমি তো চেয়েছিলাম এটাই হোক। মানে ইট ইজ নট লাইক কি তুমি রোজ সেটাকে আওড়াও, ইটস সামথিং কি তোমার একটা ইচ্ছে তুমি বললে and you start working as your daily life, যদি ওটা হওয়ার মানে ওটা সামহাও হয়ে যায়, তুমি না মন থেকে চাও। এর মধ্যে ঘরে বসে আছি ম্যানিফেস্ট করছি আমি আজকে লাখ টাকা পেয়ে, ওরকম হবে সেইটা না, you have to work for it. ম্যানিফেস্টে শুয়ে পড়লাম। হ্যাঁ, you have to work for it. দিনটা ভালো হবে, কাজটা হবে। হ্যাঁ। এতক্ষণ তো আমরা অনেক আড্ডা মারলাম, এইবার একটা সুন্দর আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শো থেকে, হিট শো থেকে কিছু টপিক মানে কিছু রাউন্ড তুলে নিয়েছি যেগুলো দেখেছি খুব ভাইরাল হয়, সেগুলো নিয়ে একটা কিছু আমরা করি। আমরা প্রথম যে রাউন্ডটা করব সেটা হচ্ছে তোমাদের ইনস্টাগ্রাম থেকে কিছু কমেন্ট আমরা পড়বো এবং সেটা শুনে তোমাদেরকে রিয়্যাক্ট করতে হবে। তো একটা তোর যেটা তোর রিল দেখেছি, সেখানে একজন কমেন্ট করেছে এবং এইটা আমি বিভিন্ন মানে এই ভদ্র মহিলা বা ভদ্র লোক ইনি প্রায় তোর সব ভিডিওতেই এরকম লেখেন আর কি, আচ্ছা। সো রোমান্টিক হাজবেন্ড মেটেরিয়াল। ও বাবা, ইয়েস। তোমাকে জামাইয়ের সাজে টোপর পরিয়ে, হাতে জামাইয়ের আংটি পরিয়ে, পত্নীর সিঁথিতে আর নাকে আংটি দিয়ে, ডিটেলিংটা দেখছিস? ভিভিড পত্নীর সিঁথিতে আর নাকে আংটি দিয়ে, শীতিতে এবং নাকে মানে আংটি দিয়ে, সিঁদুরদানের সময় পড়ালে সিঁদুরটা পড়বে ওরকম একটা ভিডিও। সিঁদুরে রাঙিয়ে দিয়ে লাল বানিয়ে দিও, পারফেক্ট হাজবেন্ড মেটেরিয়াল হইবা, পত্নী প্রেমী হাজবেন্ড হইবা। তুমি কি হইবা? এটা ইটস এ, হ্যাঁ সে তো হইবা, কিন্তু এটা হচ্ছে একটা কপি পেস্ট কমেন্ট। এবং আমি একসময় আমি ভেবেছিলাম এই লোকটাকে আমি আমার বিয়েতে তো ডাক, এই যে কি সব মানে প্রত্যেকটা comment করে। এই কমেন্টটা ফেসবুক ইনস্টাগ্রাম ডাকবো। আমি সত্যি আমি তো দেখেছি লোকটা না এখানকার না, ও ত্রিপুরাতে বাড়ি প্রবাবলি। তো আমি জানি এই কমেন্টটা আমার সাথে বরাবর আসে, আমি বহুদিন দেখেছি, আর প্রত্যেকটা পোস্টে বিগত 1 বছর ধরে করছে এই কমেন্টটা। কেন? আমি জানি না, হয়তো আমার কোনো শুভাকাঙ্ক্ষী চাই যে আমার জীবনটা মানে বিবাহিত জীবন খুব ভালো কাটে। খারাপ কিছু লেখেনি, হ্যাঁ, ভালো লেখে। মানে প্রথম আমি ভাবতাম যে ও বাবা এত ভালো, প্রথমবার পড়েছিলাম, তারপর আবার একই সব জায়গাতে একই কমেন্ট। তো আমি একবার এটা নিজের মাথাতেও ভেবে যে কাউকে ডাকলে নাকি এই লোকটাকে তো আমি ডাকবো, এই আমার বিয়ে নিয়ে এত এক্সাইটেড ও এত ভালো। তারপরে দেখলাম যে ডাক্তার মনে হয় যাবে না, অনেক দূর থেকে, মানে দেখে এটা ওনাকে বড় করতে চেষ্টা করো, আমি ভাবছি ইনভাইট করে হ্যাঁ, একবার ওই লাইনটা পড়ে হ্যাঁ তারপর শুরু। মানে এর সব থেকে ভালো শুভাকাঙ্ক্ষী যে আমার বিয়ে নিয়ে সারাক্ষণ কমেন্ট করে, অসাধারণ। একটা হলুদ গাড়ির সামনে তোর একটা ছবি আছে, একটা কালো রঙের জামা পরে, সেখানে একজন লিখেছে পয়সা হি পয়সা। এদের তো কোনো চিন্তাই নেই, চিন্তা কি নেই? ও সে তো জানে না যে জামাটাও ভাড়া, আর কি করবো বাবা, এটাই লাইন। এটা দেখা তো আমি তো বলবো না বাবা ভাড়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তুমি বলছো আমার কাছে টাকা আছে। কিন্তু ভালো, মানে হানি সিংও আজকে বলছেন যে ফ্লেক্স করবো, আমি আমার ফ্লেক্স করতে খুব ভালো লাগে। তাও ওরা নিজের করে, আমি তো লোকের গাড়ির সামনে দাঁড়িয়ে লোকের জামা পরে লোকের গাড়ি না। এই যে এটা থাইল্যান্ডে, আমরা এই গাড়িটার সামনে এটা ভাড়া করা হয়েছিল শুটিং এর জন্য। আচ্ছা। কিন্তু সুকান্ত যে নিজের পোস্ট এবং তার কমেন্ট বক্স নিয়ে কতটা ওয়াকিবহাল সেটা কিন্তু পরিষ্কার। আমি জাস্ট বলছি এইরকম এসছো ফ্যাট করে ধরে নিচ্ছে যে কোনটাতে কি হয়েছে, দেখে পরেরটা বলতে পারে, গেমটা অন্যদিকে টার্ন অনেক নিচ্ছে। পুরনো হয়ে গেছে আবার, বাট এগুলো একটু কাছে আছে। একটা তোরা রহমানের রিল, যেটাতে আমার স্ক্রিনশটে দেখাচ্ছে যে শিবাঙ্গী লাইক করে রেখেছে রিলটা। এখানে একজন কমেন্ট করেছেন, যিনি বলছেন যে এই গানের মর্ম রিলস জামানার ছাপড়ি নায়ক নায়িকারা বুঝবে না। গানটা হচ্ছে ওয়াকা ওয়াকা, তোরা জিমে একটা কেএফসি, এই যে এইটা, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা নিয়ে কি বক্তব্য? এটা তো একটা ফান রিল ছিল যেখানে আমরা অ্যাকচুয়ালি আমার সাথে একটা হয়, মানে আমাদের জিম তার উল্টো দিকে কেএফসি। রোজই আমরা জিম থেকে চিকেন পপকর্ন খাবো, বাড়ির চাপে কেউ যে 2-3 দিন, তারপর আমি আর কিছু না, এটা করিস না, জিম আসার কি দরকার।
তো এটা অদ্ভুত একটা জিম, মানে জিমে ট্রেডমিলে হাঁটছো, বাইরে বার্গারের একটা বড় ব্যাপার, মানে উল্টো দিকে আও সব বেটা। গুলো। সামনে কি বলে ওই আইসক্রিমের দোকান একটা আছে বলো, হ্যাঁ বাস্কিন রবিন্স একটা সামনে উল্টো দিকে, মানে এইরকম জিম আমি জীবনে দেখিনি। তো আমরা ওটার উপরেই কনসেপ্ট করে সব বানিয়েছি যে জিম করবো আর বাইরে গিয়ে কেএফসি খাবো। তোদের খুব সুন্দর একটা ছবি দেখেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমি এই লেখাটা দেখে খুব অবাক হয়ে গেছি, যেখানে একজন লিখেছেন যে কুছ নেই ভাই বাস ইন লোগো কি ঘর ওয়ালো কো ইয়ে পিকচার সেন্ড কর দো। কি ছবি? এটা নিয়ে এই ফটোশুটটা কে করেছিল? এটা দিস ইজ ভেরি নাইস। এটা আমাদের যে এনগেজমেন্ট সৌরভ বলে, সৌরভ শুনি, আচ্ছা খুব ভালো ছবি করে। এবার আমার না ওই এখনো ওই বিয়েতে ওই গতানুগতিক এরকম হয় না, এরকম ওগুলো পছন্দ। আরে তোটা আমি তো ফার্স্টে বুঝতে পারিনি যখন এটা হ্যাঁ, পোস্ট করতে, হ্যাঁ, আমি ভেবেছিলাম কোনো হ্যাঁ। ব্র্যান্ডের জন্য তোরা করেছিস। হ্যাঁ, এবার সেম শুট ব্র্যান্ডও করিয়েছে, ও এই দুদিন আগেই করলাম। তো এবারে সেটা এইটা নিয়ে যা হয়েছে, লোকে তো কনসেপ্ট বোঝে না। আর সেই জিনিস সাথে বম্বেতে হলে এত কথা হতো না। বাঙালিদের যে এত কি 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 রকম রিঅ্যাকশন পেয়েছিস একটু বল। মানে এটা নিয়ে তো একটা একটা পোস্ট একজন করেছিল বিকৃত ভাবে, এক্স্যাক্টলি মনে পড়ছে না, সেটা খুব ভাইরাল হয়ে গেছে, মানে ট্রোল করার উপরে, মানে ওরতে সবাই শেয়ার করছে, ওরা মানে হাই ফাই, মানে সবার মনের কথা সে ক্যাপশনে দিয়ে লিখে দিয়েছে প্রচুর। মানে কেউ কনসেপ্টটা বুঝতেই পারছে না যে এটা ফ্যাশন শুট করা হয়েছে। বা এই সেম জিনিস যদি তোমার বম্বেতে হয়, লোকে হয়তো এত পাত্তা দেয়, কিন্তু বাঙালি এই জিনিসগুলো নিতে পারে না। আমি জানি মানে না। এটার মধ্যে কি আছে এমন আমি সেটাই বুঝতে পারছি কি এমন আছে। সেম জিনিস যদি এখন তোমার একটা হিরো হিরোইন করতো, তখন তো দারুণ দেখেছিস, আমরাও একবার করবো। তো সেই জিনিসটাই যদি তোমার পাশের ঘরে ব্লগে দেখা বা তোমার ফোনে রোজ আসতে থাকা কোনো মানুষ করে ফেললো, তখন মনে হয় যে ছি, বাঙালি নিজের কালচার ভুলে যাচ্ছে, কি করছো তোমরা, পরবর্তী জেনারেশনকে কি বোঝাবে। একটা সিম্পল কথা বলছি, ধর একটা ছবিতে একটা মেয়ে একটা টপ পরে আছে, নিচে হয়তো মানে একটা ওয়ান পিস পরেছে, সেখানে কমেন্ট আসে এটা তো ন্যাংটো, এগুলোই পড়বে। আমি বলছি আপনি কি জামা পরেই জন্মেছিলেন? জন্মেছিলেন তো ন্যাংটো, তাহলে কি আপনার কাছে ন্যাংটো ডেফিনেশন এটাই যে এই জামাটাই হচ্ছে ন্যাংটো? মানে এত ভুলভাল কমেন্ট আসে, এবং সেটা আমি দেখেছি শুধু আমরা নয়, মানে একটা আমি না একটা সেলিব্রিটিরও দেখছিলাম রিসেন্টলি, দর্শনা মনিকের একটা ছবি বেরিয়েছে, সেটা নিয়েও বলছেন কাউকে ছাড়ছে না মানুষ। এখন বাঙালিরা এতটাই শাড়ি পোশাক নিয়ে এতটাই জাগ্রত হয়ে উঠেছে হঠাৎ করে যে কাউকে ছাড়ছে না। কিন্তু কেন, মানে হঠাৎ এরকম হলোটা কেন? তুমি এরকম কিছু পাও? তোমার আমি খুব ফিল্ড একটা- এত ক্লিয়ার, এত ক্লিন, Playing কোনো লোকে safe. খারাপ কথা বলে না ভাই। ওকে, আমি হচ্ছে ভাই কন্টেন্ট নিয়ে, আমি মানে আমি এমনিতে হ্যাঁ। আমার মধ্যে একটা কাকিমা আছে তো আমি ভাবছি যে কি ব্যাপার, মানে আমি একটা পড়লেই এটা খুব পরিষ্কার হবে। সবচেয়ে যেটা আমার মনে হয়েছে খুব একটা কথা বলা যায়, সেখানে একটা ছবি যেটাতে তুমি একটা ট্যাক্সির ওপর, হলুদ ট্যাক্সির ওপর বসে আছো, সেখানে একজন লিখেছেন যে মাম্মি कहती है अप्सरा स्वर्ग में होती है तो आप यहाँ धरती पे कर क्या रहे हो। এটা হি ও কমেন্ট হাত কোনো দিলাম। খারাপ কমেন্ট নেই ভাই ওর ইয়েতে, ওর ইয়েতে কোনো খারাপ কমেন্ট নেই। আর নীল, মানে আমাদের ওজানা যে করেছে আর কি, নীলের পর আমি তো খুঁজছি, আমি ভেবেছি যে না নীল, আমি বাঙালি মাইন্ডসেটে ভেবেছি ঠিক আছে। তারপর কালকে রাত্রি 4টার সময় আমি নীলের কমেন্ট বক্স খুলে বসেছি যে না, নীল নাচে, বাঙালি পুরুষ নাচে, নিশ্চয়ই 5 জন তো থাকবে যে এসে বলে নাচবি না, এটা কেউ তো করবে, হ্যাঁ নাচছিস, এরা কেউ নেই। লাভ দাদা, বিউটি দাদা, লাভ ফ্রম বিহার ফিয়ার এইসব লিখেছে, অবাক। হ্যাঁ, তো তুমি বলো, স্বর্গের অপ্সরা মাটিতে কি করছো? আমাদের ক্যামেরাতে কি করছে? ধারাদার সঙ্গে ইন্টারভিউ না, অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি একটু সেফ খেলি, তাই জন্য আমি খুব একটা কন্ট্রোভার্সিয়াল কিছু পোস্ট করি না, তাই খুব একটা মানে বলা যায় কোনটা থেকে হবে এরকম? হ্যাঁ কিছুটা যায়। ধরো আমি when I'm traveling, আমি মোস্টলি তো এখানে শুট করলে শাড়ি বা ঢাকা ঢাকা জামা কাপড়, বাইরে যখন গেছি অন্যরকম জামা কাপড় পরতেই পারি। তো যদি পোস্ট না করি এমনিও হয়তো স্টোরিতে দিলাম, তখন কিন্তু আমার ইনবক্সে আসে। ওকে, মানে মূল সমস্যাটা জামা কাপড় জামা নিয়েই। কাপড় নিয়ে খুব একটা সমস্যা, খুব একটা ভীষণ। নেক্সট যেটা লিখেছেন একজন ভদ্রলোক খুব সম্ভবত, তিনিও জামা কাপড় নিয়েই লিখেছেন, কিন্তু তিনি একটা এর থেকে বাইরে খুব একটা আমরা কিছু বেরোতে হয় পারি না, না মানে কিন্তু। জামা খুব কার সঙ্গে ছবি অনুরোধ দিচ্ছি? করেছেন। হ্যাঁ বলো, কার সঙ্গে? কার সঙ্গে ছবি দিচ্ছি তার মানে কিছু একটা চলছে, না হলে জামা কাপড় কতটা কাটা, ব্লাউজ পরছি, এর মধ্যেই আছি আমি। কিছু না কিছু বের করবে। তুমি শাড়িও পরে আসবে, তখন ব্লাউজে চলে যাবে। সামথিং দে উইল ফাইন্ড। হ্যাঁ,
একজন খুব মিষ্টি একজন লিখেছেন যে আপু জামদানি শাড়ি পরেন না কেন? কেন? এবার একটা অ্যাড করা উচিত পুজোতে। পুজো ঠিক চলে আছে, এলো। I'll think of it. না অ্যাকচুয়ালি ব্র্যান্ডসরা যেরকম শাড়ি পাঠায় আমার তো খুব শাড়িটা আমার বল। কি রিয়ালিটি এটা বাবা রে। একটা কমেন্ট আমি পেয়েছি যেটা কেন কেউ লিখেছেন আমি জানি না, লিখেছেন যে আর ইউ প্রাউড অফ ইয়োরসেলফ। এটা তুমি রিপ্লাই করোনি। একটা লাভ রিঅ্যাক্ট করা আছে সম্ভবত তুমিই করেছো না, না, না। 49 সপ্তাহ আগে। কত 49। 49 না, আমি লাভ রিঅ্যাক্ট করলে কমেন্ট করতাম নিশ্চয়ই। না, প্রাউড অফ মাইসেলফ, ইয়েস, যে আমি পরিষ্কারভাবে খেটে অনেস্টি দিয়ে কাজ করছি, যেটুকু করেছি একদম নিজের তৈরি করা জায়গা, সেটার জন্য ইয়েস আই এম প্রাউড অফ মাইসেলফ। বাট হ্যাঁ, দেয়ার ইজ আ লট মোর টু ডু ইন লাইফ। আমার এক হাতে রয়েছে কিউ কার্ড আর এক হাতে রয়েছে কফি। ও মাই গড। নিজের আজকে কারণ জোয়ার বলে মনে হচ্ছে। এই রাউন্ডটাতে আমরা যেটা করব, সবাই জানি কিউ কার্ড আছে মানে কি হতে চলেছে, এখানে অবশ্যই র্যাপিড ফায়ার হতে চলেছে। ঝটঝট প্রশ্ন করবো, ফাটফাট উত্তর দিতে হবে। একদম অনেস্টলি বলছি, চ্যাট জিপিটির করা প্রশ্ন, চ্যাট জিপিটির মতো করে উত্তর দিও না, আর ডিপ্লোম্যাটিক হয়ে উত্তর দিও না, কিছু মজা করে উত্তর দিই আমরা, ঠিক আছে? মজাই মজা। লেটস ডু। শুরু করছি। ভালোবাসা নাকি ফলোয়ার, খারাপ দিনে কোনটা তোমাকে বেশি প্রভাবিত করে? Followers. না মানে একটা সময় মনে হয় যে একটুখানি কেন হচ্ছে না এরকম একটা বিষয়, বাট লং টার্মে ভালো লাগে। আর ওই এক ওয়ান ট্রান্সফর্ম মাইন্ডে যদি এখনই ভাবতাম মনে হয় ফলোয়ার্স, আর যদি না হঠাৎ করে একদিন সব গায়েব হয়ে যায় তখন চাকরিটা ছেড়ে দিলাম। মানে এখানে ভালোবাসাটা কি টেকেন ফর গ্রান্টেড? মানে ঠিক আছে, না না না, ভালোবাসা মন থেকে আসে তাই থাকবে। এটা তো লোকের উপর ডিপেন্ডেন্ট না, মানে Good say. লাইক লট অফ পিপল। মানুষ তোমাকে নিয়ে কোন জিনিসটা বেশি ভুল বোঝে? অ্যাটিটিউড ভাবে আমার খুব ফার্স্ট যে আমাকে চেনে না, যদি প্রথমবার দেখা হয় প্রচুর অ্যাটিটিউড, তো চেনার পরে আমি যে এত খেলা নেই সেটা সম্ভব না। এত ভিড়। ভাইরাল রিল নাকি নির্ঘুম রাতের ঘুম? এটা কি ধরনের প্রশ্ন? ও এটা আমার মনে হয় নির্ঘুম রাতের ঘুম মানে চ্যাট জিপিটি বলতে চেয়েছে পিসফুল স্লিপ, মানে নির্ঝঞ্ঝাট ঘুম। ভাইরাল রিল নাকি নির্ঝঞ্ঝাট ভাইরাল রিল, ঘুমটা যায় আসে না। ঘুম চলে আসবে। একদিনের জন্য যদি অন্য কোনো ইনফ্লুয়েন্সার হতে হয় বাংলা থেকে, কে হবে? তোমার বাংলায় প্লেসটা কি এখনো জমকম না তো? আমার জেনারেশন থেকেই হয়েছে ব্যাপারটা, তখন আমি তো বুঝতামই না। এবং আমার গঙ্গার প্রচুর ইনফ্লুয়েন্স, আমার ফার্স্ট ব্লগে গঙ্গাই ছিল। ও ফার্স্ট ব্লগ আমার তাকে দিয়ে শুরু হয়েছে, এবং আমার 100K যখন ইয়ে হয়েছিল সামহাও সেদিনও গঙ্গায় সাথে দেখা হয়েছে, এরকম অনেক কিছু আছে। এটাও কিছু সাইন ইউনিভার্সিটি নাইস। তোমাকে নিয়ে রটানো কোন গুজবটা সত্যি? কি কি বলবো বিশেষ করে বলতে একটা বল। বলো না, বলতে তুমি জানি না, তুমি বলো হচ্ছে না এই মুহূর্তে কি উদাহরণ বলতে পারো থেকে ভগবান। কিচ্ছু গুজব রটেনি তো, মানে ব্লগারদের নিয়ে তো বেশি গুজব রটে। ভাবার চেষ্টা করছি। ইনস্টাগ্রাম যদি আজকেই বন্ধ হয়ে যায় কি করবে? চাকরি করবে না? ইন্টারভিউ দিই। না, ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গেলে চাপ নেই, ইনস্টাগ্রাম থেকে টাকা আসে না, একটা direct। গুড। ফেসবুক করবে? Told you. ভালো আনসার করে। যদি সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায় কি করবে? ব্যবসা খুঁজছি তো। আনলিমিটেড ব্র্যান্ড ডিল নাকি একটা ট্রু লাভ? ট্রু লাভ, ওটা থেকে গ্র্যাটিটিউড গুলো আসে। শায়ক না অনন্যা, ক্রিয়েটর হিসেবে কাকে এগিয়ে রাখে? হ্যাঁ, আমরা ক্রিয়েটার না, অন্য অ্যাক্ট্রেস। আর ট্রু ক্রিয়েটার স্যার, ও মাথা থেকে যা বুদ্ধি বেরোয়, মানে আমরা চমকে যাই। ও যেভাবে এক একটা কাজ করে, ও যদি জানো, মানে তুমি তো চেনো, তুমি অ্যাজ এ অডিয়েন্স বুঝতে পারবে না। তো যখন তুমি বুঝবে যে এই জিনিসটার আগে এটা ইন্টেনশনালি ছিল পোস্টটা, তখন বুঝবে কত বড় লেভেলের একটা ক্রিয়েটার। শায়ক না তুই, কাকে আগে রাখে? স্যার, ওর জন্যই আমি খুব খুব অনেস্ট এবং ডিপ্লোম্যাটিক না, কিন্তু খুব বুদ্ধিদীপ্ত উত্তর, তার জন্য থ্যাংক ইউ। এবার রিকিয়ার কাছে আসি। Oh my god. মানুষের তোমাকে নিয়ে কোন ধারণাটা সবচেয়ে ভুল? আমারও লোকে ভীষণ অ্যাটিটিউড মনে করে, একটা ভীষণ ব্যাপার আছে, যেটা মানে
কিছুদিন থাকে মানুষের সঙ্গে শুরুতে, বাট মিশে গেলে একদম কমপ্লিটলি ওই ডিফারেন্ট। আইস ব্রেক হতে যে সময় হ্যাঁ, লাগবে। কোন ট্রেনটা তুমি চাইবে যে আজই শেষ হয়ে যায়? ট্রেন মোটামুটি শেষ হয়েই যায়, তাই প্রশ্নটা যদি আমি একটু রিফর্ম করে দিই, ধরো এমন কোন ট্রেন এসেছে যেটা তো নিজে খুব প্রচন্ড বিরক্ত হয়ে গেছে যে এইটা কেন, কি হচ্ছে এটা? এরকম অনেক ট্রেন্ডই আসে যেগুলো নিয়ে ভীষণ বিরক্ত মনে হয়। বিলি জেলে এটা ঠিক বলেছো, ওটা একটা ওরকম ধরনের ও আরেকটা বিলি জ্বালাইলে মানে হ্যাঁ, যে চাইবে আমি নিশ্চিন্তে একদম ভাই। এই ধরনের একটা মেয়েদের গান, একটা ছেলে আম দেখাচ্ছে। একটা হঠাৎ করে মেয়েটা উঠে যাচ্ছে একটা এরকম। হ্যাঁ, ওটাও একটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হয়। এটা ভাবনাই হলো যে সত্যি মানে কথাটা শুনতে শুনতে যে আমার যে ভুলি হয়েছে, এইটাতে যদি আমি পারফর্ম খুব frustrated লাগলো। মানে ভাই, এই frustrated লাগলো। একেবারেই আর 2026 পারছে না। আমি অন ক্যামেরা বলছি 2026 আমার টার্গেট আমি পড়ি, আমার প্রত্যেক বছর 10 বছর ধরে এই কথাটা বলছি, নির্লজ্জ। ট্রোল, তোমাকে নিয়ে যদি কোনো তুমি দেখো যেরকম ট্রোল করা হচ্ছে বা খুব একটা ফানি বা খুব অদ্ভুত একটা কেউ কমেন্ট করেছে, তুমি কি করো? তাকে রিপ্লাই দাও, ইগনোর করো, নাকি সেটা স্ক্রিনশট নিয়ে বন্ধুদের পাঠাও? রিপ্লাই করি না, কিন্তু আমি খুব মানে ডিস্টার্ব হয়ে যাই হ্যাঁ, ভীষণ। একটু আগেই আমি বলছিলাম সুকান্ত দাকে, আমি একদম মানে ট্রোল খুব একটা হয়নি আমায় নিয়ে, কিন্তু ধরো এই লাস্ট সিরিয়ালের একটা ক্লিপ নিয়ে হঠাৎ করে একটা টুকরো ক্লিপ সেটাকে ভাইরাল করে দিল। মানে সত্যি দেখা হলে সবার মনে এটাই প্রথম প্রশ্ন, আমারও আজকে এটাই ছিল প্রশ্ন। কিন্তু ওইটা মানে ইটসেলফ সিরিয়ালের কন্টেন্টটাও এটাই ছিল যে ও আমার সাথে প্র্যাঙ্ক করছে। সেইটা তো একটা ছোট ক্লিপ দিয়ে পোস্ট করে দিয়ে একটা অন্যরকম ভাবে ট্রোল হয়ে গেল। ওটাই তো বেশি। হ্যাঁ হয়, পুরো মেসেজটা লোকের কাছে পৌঁছলো না, আই গেট ভেরি আপসেট। তারপর আমি মানে আই ট্রাই টু মানে অ্যাভয়েড দ্য এন্টায়ার থিং। But it has its own benefits, right? ওটাও কিন্তু তো মানে নেগেটিভলি যে ব্যাপারটা, হ্যাঁ ওরা দ্যাট ওয়ার্কস ফর আ লট অফ পিপল, কিন্তু আমার কোথাও গিয়ে আমার তুমি ওইটা চাও না। আমি পারি না। হ্যাঁ, দুটো প্রশ্ন করবো আর বাংলা সিরিয়াল নাকি ইনস্টাগ্রাম? বাংলা সিটি। লাস্ট, যেটা খুব মজার প্রশ্ন আমার মনে হয়, কিন্তু ডিপ্লোম্যাটিক হওয়া যাবে না, বাংলা ইনফ্লুয়েন্সারদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ওভাররেটেড লাগে? মাইন্ডক্রাফটের মতো করে রাখলাম, এ বাবা, এই সব am I allowed to say? No. লাগতেই পারে আমার কাউকে ওভাররেটেড। এগুলোকে নতুন ভাবে ট্রোল করতে শুরু করবেন। এ বাবা, না, এটা আমার না না বলো না, মানে- এরকম একটা ব্যাপার। আচ্ছা, ইজি করে দেওয়ার জন্য প্রশ্নটা তুই প্রথম উত্তর দে, কাকে ওভাররেটেড থাকে? আরে ও তো সব উত্তর দিয়ে ফেলছে, ওর কোনো না, ব্যাপার না, নেই। আমাকে ওর প্রশ্ন আমাকে কেন করছো? তুই দে উত্তর। মানে ইটস নট রাইট। না, হতেই পারে না কাউকে একটা ওভাররেটেড লাগে, খারাপ তো বলছো না, তোমার মনে হয় সে ওভাররেটেড? আমাকে বলো সেফ। এটা আমি ভাবছিলাম ভাই এক্ষুনি বলবো, ঠিক আছে তোমার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, সুকান্ত খুব ওভাররেটেড। সুকান্ত বলে, We will deal with it. সুকান্ত বলে, অনর বলে দিও। ওকে ওকে ঠিক আছে। এটা খুব খারাপ। এই এতটা সেফ কালেকশন না, যাই হোক ঠিক আছে, থ্যাংক ইউ, তাও খুব ভালো তোমরা উত্তর দিলে। So guys, do follow Harmonix Productions. আর মিউজিক ভিডিওস গুলো দেখতে থাকো, আমাদের ভিডিওটা দেখো, অনেক ভালোবাসা দিও। কমেন্ট করো যাতে আমরা আবার ফিরে আসি এই চ্যানেলে নতুন একটা একদম। কাজ নিয়ে। And yes, show us your love shower with blessings. Do subscribe, And শেয়ার করে দাও, আর এই পডকাস্টটা ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করো। মেঘ বলেছে যাব যাব, রাত বলে